ধ্যাত, যাও, তোমার মানতে হবে না। আমি তোমার হয়ে কথা রাখছি বলে তিধার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিলাম। ইচ্ছে মতো বাপ্পি দিচ্ছি বউটাকে। হঠাৎই তিধার আম্মু রুমে চলে আসে। সাথে সাথে তিধাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেলাম। তাও দেখে নিয়েছে উনি। কি যে করব ভেবে পাচ্ছি না। শরমে নজর অন্যদিকে ঘুরিয়ে রেখেছি। তিধার আম্মু বলল, আকাশ বাবা, তোমার সাথে একটু কথা ছিল। জি আন্টি, বলেন। বাবা, এখন তো আম্মু বলে ডাকো। একমাত্র মেয়ের জামাই, তোমার মুখে যদি আন্টি ডাক শুনি তাহলে এর থেকে কষ্টের আর কিছু নেই। আচ্ছা আম্মু বলেন। বাবা, আসলে কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। আসলে তিধার বাবা তোমার সাথে আলাদা করে একটু কথা বলতে চায়। উনি ওনার কাজে শর্মিন্দা, তাই তোমার সামনে আসার সাহস করতে পারছে না। ওনার হয়ে আমিই এসেছি। প্লিজ, তুমি একটু ওনার সাথে কথা বলো। আচ্ছা, আমি কথা বলছি। তিধাকে রুমে রেখে উনার সাথে নিচে চলে গেলাম। তিধার আব্বু চোখ মুখ কালো করে নিচের সোফায় বসে আছেন। আপনি নাকি আমার সাথে কথা বলতে চান? তিধার বাবা বলল, হ্যাঁ বাবা। আকাশ, তুমি আমায় মাফ করে দাও। আমি জানতাম না তিশান এমন খারাপ ছেলে। তিধা আজ আমায় সবটা বলেছে, যে আমার মেয়ের ক্ষতি করতে চেয়েছে সে। তিধার কথা শোনার পর উপলব্ধি করতে পারলাম যে তুমি তার জন্য পারফেক্ট মানুষ। প্লিজ বাবা, তুমি আমাদের মাফ করে দাও আর আমার মেয়েকে নিয়ে সুখের সংসার করো। আমি বললাম, প্লিজ আঙ্কেল, আপনি এভাবে করে বলবেন না। দেখুন, আসলে সেদিন আমার মাথা ঠিক ছিল না, তাই হুটহাট করে ওকে তুলে নিয়ে এসেছি। জানি এসব কিছু কোনো মা বাবাই মেনে নেবে না, কিন্তু কি করব, আমি অপারগ হয়ে এসব করেছি। তিধার বাবা বলল, বাবা তুমি একদম ঠিক কাজই করেছো। সেদিন তোমার বিরুদ্ধে খারাপ ধারণাটা আসলেও আস্থা পাল্টে গিয়েছে। প্লিজ তুমি আর আমাদের ওপরে রাগ করে থেকো না। আমি বললাম, দেখুন রাগ করিনি, তবে আপনাদের সাথে মিশতে আমার সময় লাগবে, কারণ আপনারা আমার পরীকে আমার কাছ থেকে দূরে সরাতে চেয়েছেন, তাই রেগে থাকা স্বাভাবিক। তাছাড়া শুধু আপনি না, দুনিয়ার যত ক্ষমতাবান ব্যক্তিই হোক না কেন, আমার তিধার দিকে নজর দিলে তার অবস্থা তিশানের মতো করে ফেলবো, যেমনটা আজ তিশানের সাথে করেছি। হাত পা চারোটা গুড়িয়ে দিয়েছি ওর। যতদিন বেঁচে থাকবে চেয়ারের সাহায্য নিয়ে চলতে হবে। সো আপনারাও এমন কোনো চিন্তা মাথায় আনবেন না, আর আমাকে একটু সময় দিন। তিধার মতন ঠিকঠাক আপনাদেরকে আপন করে নিব। এখন গেলাম আমি। ওপরে আমার পরিটা একা। আকাশের কথা শুনে তিধার আব্বু আম্মু চোখ বড় বড় করে ফেলে। তিধার আম্মু বলে, এই যে তিধার আব্বু, বলেছিলাম না যে ছেলেটা আমার মেয়েটাকে খুব ভালোবাসে। প্রমাণ পেলে তো? তিধার আব্বু বলল, হ্যাঁ। রুমে এসে দেখি পরিটা খাটের উপরে বসে আছে। আমাকে দেখতে পেয়ে দুনিয়া জয় করানো একটা হাসি দিল। কি ব্যাপার, আজ দেখছি আমার ময়না পাখিটা খুব খুশি। খুশি হব না? আব্বু আম্মুকে যে অনেকদিন পর দেখছি। আচ্ছা, এখন সে কথা বাদ দেন। এখন এটা বলেন যে আপনার কি শরম লজ্জা বলতে কিছু নেই? কেন কেন, শরম লজ্জা কেন থাকবে না? তাহলে যখন ইচ্ছে হয় তখনই এসে পাপ্পি দেন। আজ যে আম্মু দেখে নিয়েছে, সে ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া আছে? দূর, এত কিছু দেখার সময় আছে নাকি? আমার বউ, তার সাথে যা ইচ্ছে হয় আমি তাই করব। তাতে শরম লজ্জার কি আছে? আপনি আসলেও একটা খাটাস। খাটাসই ভালো। আচ্ছা, এখন এসব কথা বাদ দাও। খাবারের সময় হয়ে এসেছে, খাবার খেতে যেতে হবে। চলো। আচ্ছা চলেন, বিছানা থেকে নামতে যাব। এমন সময় অ্যানাকোন্ডাটা ষাঁড়ের মতো চেঁচিয়ে ওঠে। এই, এক পাও মাটিতে দিবে না। তাহলে আমি যাব কি করে? আমি কি করতে আছি তাহলে? খবরদার, নেক্সট টাইম যেন মনে থাকে। তারপর পরিটাকে কোলে তুলে নিয়ে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি সবাই আমাদের দিকে কেমন করে যেন চেয়ে আছে। আম্মু বলল, কি রে আকাশ, তোর লজ্জা শরম বলতে কি কিছু নাই? লজ্জা শরম কি বিক্রি করে খেয়ে ফেলেছিস নাকি রে? এতগুলো মানুষের সামনে ওকে কোলে করে নিয়ে এসেছিস। আম্মু দেখো, মেজাজ একদম খারাপ করবে না। আমার বউয়ের শরীরটা ভালো না, সেটা তোমরা সবাই জানো, তাই ওকে কোলে করে নিয়ে এসেছি। তোমরা সব জানার পরেও লজ্জা দিচ্ছ যে আমাকে। দেখো, এখন কিন্তু কিস করে বসবো ওকে সবার সামনে, পরে নিজেরাই লজ্জায় চোখে হাত দিবে। ওরে আল্লাহ, থাম বাপ, তুই থাম। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন তোকে এসব বলবো না। এবার খেতে আয়। দিদাকে নিয়ে খাবার টেবিলে বসালাম। মেয়েটা লজ্জায় একদম মুখ গুজে রেখেছে বুকের মধ্যে। খাটাসটার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? এমন পাগল কি করে যে উপরওয়ালা আমার কপালে জুটিয়ে দিল, সেটা তিনিই ভালো জানেন। তিধাকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে নিলাম। তিধার আব্বু আম্মু চলে যেতে চাইলো খাওয়ার পর, কিন্তু তিধা বলেছে আরো কিছুদিন থেকে যেতে, তাই জোর করে রেখে দিয়েছি উনাদেরকে। আমার বউ বলেছে বলে কথা। তারপর তিধাকে নিয়ে উপরে চলে আসলাম। ওষুধ খাইয়ে দিলাম ওকে। পরে দুজনে খাটে শুয়ে আছি।
হাত পা প্রচন্ড রকমের ব্যথা করছে তিশানকে মেরে। ক্লান্তিতে ঘুম চলে এসেছে। এমন সময় দেখি তিধা নিচ থেকে আমাকে জড়িয়ে ধরেছে। চোখ খুলে তিধার দিকে থ হয়ে তাকিয়ে আছি। এটা কি আসলেই তিধা, না ওর রূপ ধারণ করে অন্য কেউ শুয়ে আছে আমার পাশে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। অ্যানাকোন্ডাটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আমার দিকে। লজ্জায় তাকাতে পারছি না ওনার দিকে, তাই মুখ গুজে দিলাম ওনার বুকের মধ্যে। উনিও আর কথা বলল না, চুপচাপ আমায় জড়িয়ে ধরে কপালে একটা চুমু এঁকে দিল, তারপর ঘুমিয়ে পড়ল। আমি ভেবেই পাচ্ছি না যে আমি কেমন আচরণ করেছি। গতকাল রাতেও যে মানুষটাকে ঘৃণা করতাম, আজ সেই মানুষটাকেই নিজ থেকে জড়িয়ে ধরেছি। ভাবতেই কেমন যেন গা শিউরে উঠছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। বিকেল বেলায় ঘুম থেকে উঠে দেখি উনি আমার পাশে নাই। এটা দেখে চোখ মুখ কেমন যেন অন্ধকার হয়ে গিয়েছে। মুখ না ধুয়ে চুপচাপ সেভাবেই উঠে বসে আছি। এমন সময় মিলি রুমে আসলো। মিলি বলল, ভাবি নিচে নাস্তা খেতে যেতে বলছে। আমি বললাম, হ্যাঁ যাব, কিন্তু তোমার ভাইয়া কোথায়? মিলি বলল, ভাই তো বের হয়েছে। আমি বললাম, কুত্তাটা আমায় রেখে কেন বের হয়েছে? আজকে খাটাসটাকে আমি শেষ করব। মিলি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ভাবি এসব কি ছিল? কোন সব? এই যে মাত্র ভাইয়াকে নিয়ে র‍্যাপ গান শোনালে মুখে হাত দিয়ে ফেললাম সাথে সাথে। আসলে হয়েছে কি, মুখ ফসকে বেরিয়ে গেছে, হাসিতে পেট ফেটে যাচ্ছে ভাবির মুখের এক্সপ্রেশন দেখে। থাক ভাবি, বুঝেছি, তুমি এবার চলো নাস্তা খাবে। আমি বললাম, না তোমার ভাইয়া আসুক, আমি পরে ওনার সাথে খাবো। মিলি বলল, তোমায় নিয়ে আর পারা গেল না ভাবি। ও কি, ভাইয়া আসলেই খেয়েও। রাত 9টা বাজে, এখনো খাটাসটা আসছে না। সেই করে খিদে পেয়েছে, রাগে পিত্তি ফেটে যাচ্ছে। খাটাসটা এত সময় বাহিরে কি করে? আজকে আসুক খালি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা ওভার হয়ে গিয়েছে। আল্লাহ, আমার কলিজাটা কি করছে কে জানে। তাড়াতাড়ি করে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুনি তিধা নাকি কিছু খায়নি। এটা শুনে মেজাজ তো সেই খারাপ হয়ে গিয়েছে। থাপড়ে একদম গাল লাল করে ফেলবো আজকে ওর। কত বড় সাহস, বিকেলে সে নাস্তা খায়নি। রুমে এসে দেখি মন খারাপ করে বসে আছে। এই মেয়ে, তোর সমস্যা কি? তুই নাকি বিকেলে কোনো কিছু খাসনি? হ্যাঁ খাইনি। আগে এটা বল যে তুই আমায় ফেলে রেখে কোথায় গিয়েছিলি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই, তুমি ঠিক আছো তো? আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুমি আমার সাথে তুই তুকারি করছো। আমি শিওর যে তুমি আমার তিথা না। হ্যাঁ করেছি। তোর কোনো সমস্যা? আর উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর। তোকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বল আগে। তুই কোথায় ছিলি এত রাত পর্যন্ত? না, কোনো সমস্যা না। আসলে একটা কাজ ছিল, সেটা সারতে গিয়েছিলাম। কিন্তু এখন এটা বলো যে তুমি খাওনি কেন? একদম বেশ করেছি, খাইনি আর খাবোও না আমি। তুই আমায় একা রেখে চলে গেছিস, তার উপরে খাইয়ে দিসনি, তো আমি খাবো কি করতে? এই এই ওয়েট, তুমি হঠাৎ আমার হাতে খাওয়ার জন্য বসেছিলে? হঠাৎ তুমি আমার হাতে খাওয়ার জন্য বসেছিলে? আমি তো ভাবতেও পারছি না। যেই মেয়ে আমাকে সহ্য করতে পারে না, সে আজ কেমন যেন অপরিচিতর মতো আচরণ করছে। দেখ মেজাজ খারাপ আছে, আর রাগাবি না বলে দিলাম। আমার খুব খিদে পেয়েছে, যা গিয়ে খাবার নিয়ে আয়। যথাজ্ঞা মহারানী। নিচে চলে আসলাম তিধার জন্য খাবার নিতে। ভেতরটা খুশিতে ফেটে যাচ্ছে। যাক, আমার পরিটা হয়তো আমাকে মেনে নিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। পরির শরীরটা ভালো না। চেয়েছিলাম অফিসে যাব না, কিন্তু যেতে হবে, কারণ আজ একটা জরুরি মিটিং আছে। ভাবছি তিধাকে আমার সাথে অফিসে নিয়ে যাব, কারণ বাসায় সে সেফ না। ওর মা বাবাকে আমি এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারিনি। তিধাকে বললাম আমার সাথে অফিসে যাবে কিনা। সে তো এক পায়ে রাজি হয়ে গেল। ওকে নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে আসার পর তিধাকে কেবিনে বসিয়ে মিটিং করতে চলে গেলাম। কেবিনে ওর সাথে সাইমাকে রেখে এসেছি। সাইমা আমার অফিসের কর্মচারী। প্লাজা কোম্পানি আজ আমাদের সাথে ডিল করবে। ওদের সাথে ডিল করতে পারলে আমরাও খুব উপকৃত হব। মিটিং শুরু হয়ে গেল। ফোন একপাশে রেখে মিটিংয়ে বসেছি। অন্যদিকে তিধার ভালো লাগছে না এভাবে কেবিনে বসে থাকতে। আর কত সময় এভাবে বসে থাকবো? 2 ঘন্টা হলো, মিটিং যে শুরু হয়েছে শেষ হওয়ার নামই নিচ্ছে না। না, আর বসে থাকা যাবে না। এই যে আপনি থাকেন, আমি আপনার স্যারের কাছে গেলাম। সাইমা বলল, ম্যাম প্লিজ যাবেন না, জরুরি মিটিং চলছে। স্যার পরে আমার সাথে রাগারাগি করবে যে আপনাকে কেন যেতে দিয়েছি। আমি বললাম, এই মেয়ে চুপ, কোনো মিটিং ফিটিং বুঝি না আমি, আমার ভালো লাগছে না, আমি আমার বরের কাছে যাব বলে কেবিন থেকে বের হয়ে মিটিং রুমে চলে গেলাম। দ্বিধা এভাবে হুট করে মিটিং রুমে প্রবেশ করায় সবাই মিটিং দেখে তার দিকে তাকিয়ে আছে। দ্বিধা কোনো দিকে ভুরুক্ষেপ না করে সোজা গিয়ে আকাশের কোলের মধ্যে গুটিসুটি মেরে বসে পড়ে। এই দ্বিধা, কি করছো কি তুমি?
দেখছো না জরুরি মিটিং চলছে। আমার একা একা ভালো লাগছিল না, তাই চলে এসেছি। আরে আমার পরিটার কেন ভালো লাগছে না শুনি। জানি না আমি। এক্সকিউজ মি এভরিবডি। তারপর তিধাকে নিয়ে কেবিনে চলে আসলাম। আকাশের তো দুশ্চিন্তা হচ্ছিল তিধাকে নিয়ে, কিন্তু মিটিংটাও তো সারতে হবে, তাই তিধাকে বুঝিয়ে শুনিয়ে আবার মিটিংয়ে চলে যাই। ত্রিধা মন খারাপ করে কেবিনে বসে আছে। আকাশ মিটিং শেষ করে সবার সাথে হ্যান্ডশেক করে। প্লাজা কোম্পানির মালিকের ছেলে এসেছে ডিল করতে, নাম রাফসান। রাফসান বলল, মিস্টার আকাশ, মিটিং রুমে হুট করে একজন লেডি এসে পড়েছিল। সে কে হন আপনার? আকাশ বলল, আমার ওয়াইফ। সে বলল, তো আমাদের সাথে পরিচয় করিয়ে দেবেন না? আকাশ বলল, হ্যাঁ অবশ্যই। ত্রিধার সাথে রাফসানের পরিচয় করিয়ে দিলাম। আকাশ তো ভালো মনে পরিচয় করিয়ে দিয়েছে, কিন্তু তার ধারণাও নেই যে তিধার ওপরে শকুনের নজর পড়ে গেছে। রাফসান তিধার দিকে কেমন যেন কুনজরে তাকিয়ে আছে, সেটা তিধা লক্ষ্য করেছে, কিন্তু আকাশের চোখে সেটা পড়েনি। এমন সময় ম্যানেজার এসে আকাশকে বলে, স্যার এদিকের কাজটা যদি একটু দেখে যেতেন। আকাশ বলল, আচ্ছা মিস্টার রাফসান, আপনারা কথা বলুন, আমি একটু আসছি। রাফসান বলল, ওকে। আকাশ চলে গেল। রাফসান তিধাকে বলল, এই যে মিস কিউটি, আপনি তো দেখতে বেশ মার্শাল্লাহ, আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। হাত এগিয়ে দিয়ে। সরি, আমি করতে চাই না। আমার আর কোনো বন্ধু দরকার নেই। আমার হাজবেন্ড আমার জন্য সব। বাহ, বেশ সতর্ক দেখছি, নিজেকে একজনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু আপনাকে যে আমার ভালো লেগেছে, আর আমি যে না শব্দটা শুনতে একদম অপছন্দ করি, আপনাকে যে আমার সাথে ফ্রেন্ডশিপ করতেই হবে। আরে আজীব কিসিমের মানুষ তো আপনি। বলেছি না আমি ফ্রেন্ডশিপ করব না। আজীব আমি না, আপনি। আর আপনি না চাইলেও করতে হবে, সেটা দরকার হয় জোর করেই করব, বলে তিধার হাত ধরে ফেলে। এমন সময় আকাশ এসে দেখে রাফসান তিধার হাত ধরে রেখেছে। এটা দেখে তো মাথায় রক্ত উঠে যায় তার। সোজা এসে রাফসানকে ঘাড়ের মধ্যে চেপে ধরে। আকাশ বলল, মিস্টার রাফসান, ওর হাত ছেড়ে দিন। ত্রিধা তো ভয়ে থরথর করে কাঁপছে। আল্লাহ, না জানি উনি কিভাবে নিবেন জিনিসটাকে। কপালে হয়তো শনি ঘুরে আসতেছে।